নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। বাড়িতেই প্রাতরাশ সেরে সকাল একটু ঘন হতেই বেরিয়ে পড়েছি আমরা বলতে আজকের সফরেও আমরা তিনজন, স্ত্রী চন্দ্রানী, ছেলে প্রহান এবং আমি। আজ আমাদের গন্তব্য দক্ষিণবঙ্গের অন্যতম সুন্দর শহর কল্যাণী। গাড়িতে গেলে আমার দমদম থেকে গুগল দেখাচ্ছে মাত্র 1 ঘন্টার রাস্তা। আমরা ধরে নিয়েছি বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এমনিতেই সকালবেলা খুব একটা ভিড় নেই, তার উপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন যেন মাখনের মতো পথ। আমার পক্ষীরাজও তাই প্রায় উড়েই চলেছে এই মসৃণ পথ বেয়ে। এমন পথ হলে গাড়ি চালিয়েও আরাম। যেতে যেতে এবারে একটু জেনে নেওয়া যাক কল্যাণী সম্পর্কে 2-4 কথা। মূলত বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখেই এই সামরিক শহরের জন্ম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহেই মিত্রশক্তির পক্ষে ব্রিটিশদের সাহায্য করতে বাংলার মাটিতে পা রেখেছিল মার্কিনী সেনারা। মূল লক্ষ্য জাপানি সেনাদের ঠেকানো। বিভিন্ন জায়গায় মার্কিনী সেনা ব্যারাক তৈরি হলো। আর কলকাতা থেকে কম বেশি 50 কিলোমিটার দূরে তৈরি হলো পুরোদস্তুর মার্কিনী সেনা উপনিবেশ রুজভেল্ট নগর। বিমান ঘাঁটি, সেনা আবাস, মিলিটারি হাসপাতাল অনেক কিছুই ছিল এখানে। শোনা যায় গঙ্গার ধারে নদিয়া জেলার 45টি গ্রাম নিয়ে এই নগরের পরিকল্পনার আড়ালে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বয়ং। এরপর হাওয়া ঘুরল, জার্মানি আত্মসমর্পণ করল। পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপানও পরাজয় মেনে নিল। এই দেশ থেকে সমস্ত কিছুর পাট চুকিয়ে বিদায় নিল মার্কিনী সেনারা। তাদের সেই সেনা ছাউনি, বিমান ঘাঁটি অপেক্ষা করতে লাগলো পরিত্যক্ত হবে বলে। যুদ্ধের নানান স্মৃতি নিয়ে পড়ে থাকা এই মার্কিনী উপনিবেশ তখন মুখ ঢেকেছে জঙ্গলে, উঁচু উঁচু ঘাসে। স্বাধীনোত্তর ভারতে রুজভেল্টের সামরিক এই শহরকে নব কলেবরে সাজাতে চাইলেন এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। 1950 সালে এই শহরের মাস্টার প্ল্যান তৈরি হয়। 1951 সালের 24শে ফেব্রুয়ারি এই কল্যাণী শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু। 1954 সালে চাঁদমারি হল স্টেশনের নাম মুছে লেখা হয় কল্যাণী। 1954 সালে কল্যাণীতেই 59তম সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল। ওই বছরেরই 19শে জানুয়ারি দেশের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কল্যাণীতে এসেছিলেন। 1995 সালের 17ই অক্টোবর কল্যাণী পুরসভা গঠিত হয়। ভারতের প্রথম নির্মল শহরের স্বীকৃতিও পেয়েছিল এই কল্যাণী। রাস্তা ভালো থাকায় মিনিট 40-এর মধ্যেই চলে এসেছি কল্যাণী শহরের কাছাকাছি। আমরা প্রথমে যাব কল্যাণীর রথতলা এলাকায়। সেই কারণে এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে ধরে নিলাম বাদিকে সার্ভিস রোড। সামনে সিগন্যাল থেকে ধরে নেব কল্যাণী বারাকপুর রোড। এই পথে গাড়িতে মিনিট খানেক গেলেই আসবে রথতলা। কল্যাণীর এই অংশটি তুলনামূলকভাবে বেশ প্রাচীন এলাকা। এখানেই আছে বিখ্যাত কৃষ্ণরাই মন্দির, আমাদের কল্যাণী ভ্রমণের প্রথম দ্রষ্টব্য। চলে এসেছি রথতলায়। সামনেই রয়েছে শ্রীকৃষ্ণ রাই মন্দির। সামনে বেশ অনেকটা বড় জায়গা, সবুজ মাঠ, তার ওপাশে পাঁচিল ঘেরা মন্দির। পাঁচিল দিয়ে ঘেরা বিরাট এক প্রাঙ্গণের মধ্যে অবস্থিত মন্দিরটিতে পৌঁছতে গেলে বিশালকায় সিংহদ্বার
ও নহবতখানা পেরিয়ে আসতে হয়। নহবতখানা পেরিয়ে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। পাম গাছের সারি, তার মধ্যে দিয়ে পথ, চমৎকার লাগছে। মন্দিরের সামনে শ্রীচৈতন্যের এক সুন্দর মূর্তি। সামনেরই মাঠেই রথের সময় বিরাট মেলাও বসে। এবারে চলুন মূল মন্দির প্রাঙ্গণে ঢোকা যাক। আটচালা শৈলীর মন্দিরটি এক বিশাল কমপ্লেক্সের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই ভালো লাগে। এমন সুন্দর বড় একটা মন্দির থাকতে পারে এখানে, আমার তো কল্পনাতেই ছিল না। মন্দিরটি বিস্তীর্ণ প্রাঙ্গণযুক্ত। বৃহৎ দরজা নহবতখানা পেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। প্রশস্ত প্রাঙ্গণে চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। মন্দিরের সামনের অংশে পোড়ামাটির পদ্মের নকশা রয়েছে। মন্দিরে একটি পোড়ামাটির ভিত্তিফলকও দেখতে পাওয়া যায়। আবৃত অলিন্দে নকশা করা খিলানযুক্ত 3টি প্রবেশদ্বার বৃহদাকার স্তম্ভের উপর স্থাপিত। স্তম্ভগুলিও কাজ করা। 2টি জানালার খিলানো নকশা করা। সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের সামনের দেওয়ালে। মন্দিরে লাগানো প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় 1785 সালে কলকাতা নিবাসী নিমাইচরণ এবং গৌরীচরণ মল্লিক নামের 2 ভাই এই মন্দিরটি তৈরি করেন। পরে নিমাইচরণ মল্লিক 1837 সালে বিগ্রহের নিত্য সেবা স্থায়ী বন্দোবস্ত করেন। গর্ভগৃহে বিগ্রহ একটি সিংহাসনে আসেন। বিগ্রহটি পূর্বে চৈতন্যদেবের অন্তরঙ্গ ভক্ত শিবানন্দ সেনের ছিল। 17 শতকের গোড়ার দিকে মহারাজ প্রতাপাদিত্যের জ্ঞাতি কচুরায় গঙ্গা তীরে কৃষ্ণরাজের একটি মন্দির তৈরি করেন। সেই মন্দির কালক্রমে গঙ্গাবক্ষে নিমজ্জিত হলে নয়নচাঁদ এবং তার ছেলে বর্তমান মন্দিরে বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেন শিবানন্দ শ্রীপাঠ সেবায়ত সমিতি এই মন্দিরের দেখাশোনার কাজ করে। এই মন্দির দুপুরে কিন্তু বন্ধ থাকে। রথতলা থেকে রওনা দিয়ে এবার আমরা চলেছি কল্যাণী ঘোষপাড়ার দিকে। রথতলা কল্যাণীর একেবারে দক্ষিণ প্রান্তে, আর ঘোষপাড়া উত্তর দিকে। গাড়ি সঙ্গে আছে বলেই আমরা আগেই ঠিক করেছি মন্দিরগুলি দুপুর 12টা নাগাদ বন্ধ হওয়ার আগেই দেখে নিতে হবে। তাই এবারে চলেছি ঘোষপাড়ায় সতী মাতার মন্দিরের দিকে। এই শহরের নাম কল্যাণী হওয়ার পিছনে আছে এক অন্য গল্প। জনশ্রুতি, ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর প্রতি অনুরক্ত ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, কিন্তু তার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাননি নীলরতন সরকার। অকৃতদার বিধানচন্দ্র নিজের ভালোবাসার নামেই পরবর্তীতে এই পরিত্যক্ত সামরিক শহরের নতুন জীবন দিয়ে নতুন নাম দেন কল্যাণী। তবে এর ঐতিহাসিক সত্যতা কিন্তু নেই। কল্যাণীকে দ্বিতীয় কলকাতা বানানোর স্বাদ সম্পূর্ণ হয়নি বিধানচন্দ্র রায়ের। কলকাতা থেকে দূরত্ব হয়তো একটা বড় কারণ, কিন্তু 2টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এখন তো এইমস, এইসব নিয়ে এই শহর নিজের মতো দিব্যি আছে। সাজানো গোছানো পথ, এখনও এখানে শ্বাস নেওয়ার মতো গাছ আছে, সবুজ আছে, বনানীর ফাঁকে নির্জনতাও আছে। আর আছে মার্কিনী উপনিবেশ থেকে কল্যাণী হয়ে ওঠার আড়ালের গল্পগুলি। রেল লাইন পার করে চলে এসেছি ঘোষপাড়া সতীমাতা মন্দিরের সামনে। সতীমা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত। প্রাচীন সতীমার বাড়িটি কর্তাভজা সম্প্রদায়ের উপাসনা স্থল এবং তাদের ঠাকুর বাড়ি।
বাড়ির ভিতর খোলা উঠোনের মধ্যে শান বাঁধানো একটা ডালিম গাছ। কথিত আছে এই গাছের গোড়াতেই পড়েছিল মন্ত্রপুত জল, তাতেই এই গাছ হয়ে ওঠে কল্পতরু, মনস্কামনা পূরণের মাধ্যম। যার যা কিছু মনস্কামনা তা পূরণ করতে এই গাছের ডালে ঢিল বেঁধে মানত করবার রেওয়াজ। এখন পোড়ামাটির ছোট্ট ঘোড়া কিনতে পাওয়া যায় মানত করে গাছের ঢিল বাঁধার জন্য। ডালিম গাছকে কেন্দ্র করে চলে পুজো। ডালিম গাছের তলায় বসে পুরোহিতের হাতে পুজোর জন্য দিলেই তারা গাছে ছুঁয়ে ফেরত দেন ভক্তদের হাতে। ডালিম গাছ ছাড়িয়ে একটু এগোলেই দেখা যাবে সতী মায়ের সমাধিস্থল। এবারে এসেছি সেই দিকে। কর্তাভাজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোরাচাঁদ নামেও ডাকতেন, এমনকি শ্রীচৈতন্যের অবতার হিসেবেও মানতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। শোনা যায় একদিন রামশরণ গরু নিয়ে মাঠে চড়াতে গেলে এক ফকির সন্ন্যাসী তার কাছে গরুর দুধ খেতে চান। রামশরণের দেওয়া দুধে পরিতৃপ্ত হয়ে সন্ন্যাসী তার সঙ্গে বাড়িতে আসেন। এই সন্ন্যাসী ছিলেন আউল চাঁদ। সেই সময় দৌড়ে এসে রামশরণের স্ত্রীর মুমূর্ষু অবস্থার কথা জানায় একজন। সন্ন্যাসী রামশরণকে কাছের পুকুর থেকে জল এবং মাটি আনতে বলেন। রামশরণ পুকুরের জল মাটি আনলে সন্ন্যাসী তা মন্ত্রপুত করে তার স্ত্রীর সর্বাঙ্গে লেপন করতে বলেন। মন্ত্রপুত জল দ্রুত ঘরের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা বশে খানিকটা চলকে একটা ডালিম গাছের গোড়ায় পড়ে। তার থেকেই ওই ডালিম গাছটি হয়ে ওঠে কল্পতরু। রামশরণের স্ত্রীও দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং দুজনেই আউল চাঁদের কাছে দীক্ষা নেন। রামশরণ পালের স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। রামশরণের পর তার স্ত্রী কর্তাভাজা ধর্মের গুরুমা হন। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর ভক্তদের কাছে তিনি হয়ে ওঠেন সতীমা। সতীমায়ের এই মন্দিরকে ঘিরে এক বিরাট মেলা বসে বাইরের মাঠে। ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা বা জয়দেব মেলার চেয়ে কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। শুধু তাই নয়, গঙ্গাসাগর বা জয়দেব মেলার চেয়ে অনেক বেশি দিন ধরেই চলে এই মেলা। সতী মায়ের মেলা মূলত হিন্দু মুসলমানের মিলিত মেলা। অনেকে আবার 22 ফকিরের মেলাও বলেন। শোনা যায় স্বয়ং লালন ফকির আসতেন এই মেলায়। সেই রীতি মেনে এখনও মেলায় উপস্থিত হন বাংলার বিভিন্ন ধরনের সাধক এবং পন্থীরা। নাথপন্থী, অঘর ও যোগপন্থী শক্তি সাধন, দশনামী সন্ন্যাসী, আউল বাউল এবং অন্যান্য বহু সম্প্রদায়ের আখড়া জমে ওঠে দোল পূর্ণিমার রাতে এই মেলায়। সতী মায়ের মন্দির দেখে এবার রওনা দিলাম আমরা। এবারের গন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধাস্ত্র দর্শন। প্রবেশ করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘোষপাড়া রেল স্টেশনের কাছেই বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেট দিয়ে ঢুকে আমরা চলেছি এনসিসি ক্যাম্পাসের পিছন দিকে। চলে এসেছি গন্তব্যে। এই তো এখানেই রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই সাজোয়া গাড়ি। পথের ধারেই রয়েছে, কিন্তু আগাছার জঙ্গলে ঢেকে গিয়েছে সেই যুদ্ধের স্মৃতি।
বড়ই অযত্নে রয়েছে এগুলি। সেই দুটি সাজোয়া গাড়ি দেখে একটু মন খারাপই লাগলো। আর একটু ভালোভাবে এদের রাখা যেতেই পারত। 1944 সালের মে মাস নাগাদ বিশ্বযুদ্ধে হার মেনে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। বিশ্বযুদ্ধ থামলে আমেরিকান সেনাবাহিনীর রুজভেল্ট নগরের প্রয়োজনও মিটে যায়। তাই শেষমেশ মার্কিন সেনারাও এই এলাকা ছেড়ে চলে যান। জনমানবহীন এই সামরিক শহর একসময় পরিত্যক্ত জনপদের চেহারা নেয়। যুদ্ধের বহু নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই শহর জুড়েই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থান ছিল একটা আমেরিকান বিমান ঘাঁটি। তার বেশ কিছু নিদর্শন এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কল্যাণী স্টেশন সংলগ্ন অঞ্চলে বা কল্যাণী ঘোষপাড়া অঞ্চলে। যুদ্ধের সাজোয়া গাড়ি দেখে এবারে এখান থেকে রওনা দিলাম। আমরা যাব কল্যাণী স্টেডিয়ামের কাছে। চলে এসেছি স্টেডিয়ামের কাছাকাছি। স্টেডিয়ামের ঠিক সামনেই রয়েছে কল্যাণীশ্বরী মন্দির। দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরের বয়স খুব বেশি নয়। কল্যাণী থানার একপাশেই তৈরি হয়েছে এই কালী মন্দির। তবে মন্দিরটি খারাপ নয়, দেখতে বেশ সুন্দর। আমরা যখন গিয়েছি তখন মাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগের পরে দরজা খোলা হলে মাতৃদর্শন সারা হলো। আমার ছেলেও এইবেলা ভোগ প্রসাদ পেয়ে গেল। কল্যাণীশ্বরী মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে কল্যাণী স্টেডিয়াম। এবার একটু গেলাম সেই স্টেডিয়ামটি দেখতে। এটি আই লিগের ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হোম স্টেডিয়াম। স্টেডিয়ামটি 20,000 দর্শনার্থী ধারণ করার আপাতত ক্ষমতা রয়েছে। এটি আই লিগ ফুটবল ম্যাচ এবং অন্যান্য খেলাধুলোর জন্য কলকাতার একটি বিকল্প স্থান হিসেবেই রাখা হয়েছে। কল্যাণী স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কলকাতার 3 বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের বেশ কিছু জাতীয় স্তরের ম্যাচগুলি ঘরের মাঠ হিসেবে এই কল্যাণী স্টেডিয়ামেই ব্যবহার করা হয়। একটি সুইমিং পুল এবং সুসজ্জিত জিমনাসিয়ামও স্টেডিয়ামের সঙ্গে আছে। এর আগে কল্যাণী স্টেডিয়ামকে টিভিতেই দেখেছিলাম। সামনাসামনি দেখে ভালোই লাগছিল। আমরা তো সে সকাল সকাল খেয়ে বেরিয়েছিলাম। এখন তো দুপুর হয়ে গিয়েছে, তাই সকলের একটু খিদে খিদে পাচ্ছিল। স্টেডিয়াম চত্বরে দেখলাম একটি রেস্টুরেন্ট রসনা বিলাস। গুগল রেটিং এবং রিভিউ দেখলাম বেশ ভালোই। নামটাও পছন্দসই। ঠিক হলো এখানেই খাওয়া হবে। তাহলে ঢুকেই পড়া যাক। ভিতরে ঢুকে প্রথম দর্শনে বেশ ভালোই লাগলো এই রেস্তোরাঁ। বাইরে থেকে খুব একটা বোঝাই যাচ্ছিল না স্টেডিয়ামের নিচে এমন একটা সাজানো গোছানো রেস্তোরাঁ আছে। এর অন্দরসজ্জা বেশ মনোগ্রাহী। ছিমছাম একটা রুচির ছাপ আছে, কিন্তু আমাদের সকলেরই বেশ পছন্দ হয়েছে। এই রেস্টুরেন্টে দেখলাম দুপুরে ভাতের থালিও পাওয়া যায়। এসে গিয়েছে খাবার। আমি তো আমার জন্য একটা চিকেন থালি নিয়েছিলাম, সেটি আগে এসেছে।
দেখা যাক এই থালিতে কি কি আছে। ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড় এবং একটি রসগোল্লা। এই থালির দাম এখানে পড়েছে 299 টাকা। মা এবং ছেলে অবশ্য ভাতের দলে নয়, তাদের স্পেশাল আইটেম বাহারি সব পদ, চিজ গার্লিক নান, মশালা কুলচা, তার সঙ্গে মুর্গ রারা মশালা। এর সঙ্গে আবার রয়েছে একটি মিক্স রায়তা। সামনে এত সব শক্ত নামের নরম পদ দেখে আর দেরি করা যায়? মা ছেলে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। অনেকটা চিকেন কিমা করে দিয়েছে, দেখুন চিকেন কিমা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, চিকেন কিমা করে দিয়েছে। এমনি চিকেন সাথেও চিকেনটা কিমা কিমা আছে। ঠিক আছে, দাও। মুখ দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এবারে আমার পালা। ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন দেখি কল্যাণীর অভিজাত রেস্টুরেন্টের থালি কেমন। এমনিতে কল্যাণীতে কিন্তু বহু রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে। এমনকি কলকাতার যে সমস্ত নামি ফুড চেনগুলি আছে, সেই রেস্তোরাঁগুলির শাখাও কিন্তু কল্যাণীতে আছে। সেগুলিতে আমরা যাইনি, তার মধ্যে একটা বেছে নিয়েছি। গুগল রেটিংয়ে মোটামুটি ভালোই, এটা রসনা বিলাস। তো আমি তো বাঙালি থালি নিয়েছি এখানে। বাঙালি থালি এটা মোটামুটি আপনি তো দেখিয়েছি কেমন ইয়ে। আর ওরা নিয়েছে একটু অন্যরকম। আর জনের মা ছেলের সঙ্গে এসছে আজকে আমাদের, ফলে তারা একটু বড়লোক মানুষ, তারা একটু অন্যরকম খাওয়া দাওয়া করছে। সেসব নামি দামি সব খাবার দাবার পরে আপনাদের সেসব জানাবো। সেই খাবারের নাম খুব শক্ত শক্ত নাম, সে তো শুনে বলেছি আপনাদেরকে। তো সেই সব খাওয়া দাওয়া সব হচ্ছে, এমনি খারাপ না। রান্না তো পরে আমি খেয়ে বলছি রান্নাবান্না কেমন বা কী বৃত্তান্ত। ঠিক আছে, মানে কল্যাণীতে যদি কেউ খুব বড় লোকেমি করে খেতে চান, মানে খুব অভিজাতভাবে খেতে চান, সেই একটা সংস্থানও আছে। এবং ছোটোখাটো ভাতের হোটেল বা পাইস হোটেল যদি চান সেটাও কিন্তু আছে। এটা একটা সুবিধে কল্যাণীর, সব রকমের হোটেল বা ইয়ে আছে। আমরা তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে একটু যাবো অন্যান্য জায়গাতে। তো এখন খাওয়া দাওয়া। ঝুরি আলু ভাজা, তাই দিয়ে শুরু হচ্ছে খাবার। বাহ! দুপুরের খাওয়া দাওয়ায় আমাদের সব মিলিয়ে দাম পড়ল 845 টাকা। আমার স্ত্রী পুত্রের মতামত এবং আমারটা মিলিয়ে বলি, পরিবেশ খুব ভালো, তবে খাবারের মান মোটামুটি। সব মিলিয়ে আমাদের খারাপ লাগেনি। ও হ্যাঁ, যতক্ষণ ছিলাম খেয়াল করেছি মৃদু স্বরে শুধুমাত্র বাংলা গানই বাজছিল, যেটা আমার কাছে অত্যন্ত শ্রুতিমধুর। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়েছে এখান থেকে। আমার তো শেষ পাতে রসগোল্লা ছিল, কিন্তু ওদের তো ছিল না। মা ছেলে তাই একটু মিষ্টি মুখ করতে চাইছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানলাম এখানে যে বেশ কয়েকটি মিষ্টির দোকান আছে, তাদের মধ্যে 4-5টি বেশ ভালো। তবে তাদের মধ্যে ভূষণচন্দ্র দে আমাদের কাছাকাছি পড়ছে। সেন্ট্রাল পার্কে এই দোকান। আমরা এখন সেদিকেই চলেছি ভূষণের মিষ্টি খেতে। চলে এসেছি সেন্ট্রাল পার্ক এলাকায় ভূষণচন্দ্র দের মিষ্টির দোকানে। ভূষণবাবু আজ আর নেই, দোকান চালান তার উত্তরসূরিরা। 1888 সাল থেকেই দোকান চলছে, তবে এর মূল শাখা কিন্তু কাঁচরাপাড়ায়। দোকানে অনেক রকমের মিষ্টি এবং নোনতার বাহার। এর মধ্যে পছন্দ করা হলো দুটি মিষ্টি। ওরাই বেছে দিলেন মধু মালঞ্চ এবং খরমুজ সন্দেশ। দেখতে তো বেশ ভালোই লাগছে মিষ্টি দুটি। আমার ছেলে অবশ্য চাউমিনের সিঙ্গাড়া খাবে বলেও আবদার জুড়ল, নেওয়া হলো সেটাও। এই দোকানে নাকি স্পেশাল লস্যি পাওয়া যায়, তাই গরমের দুপুরে একটু লস্যিও নেওয়া হলো। সকলে মিলে একটু বেশ লস্যি খাওয়া হচ্ছে। 2 রকমের লস্যি মেলে এখানে, বাদাম লস্যি এবং সাধারণ লস্যি। আমি অবশ্য সাধারণ লস্যি খেয়েছিলাম, আমার ছেলে বাদাম লস্যি। তবে আমার খুব একটা আহামরি কিন্তু লাগেনি এই লস্যি। মিষ্টি অবশ্য নিয়ে নেওয়া হয়েছে,
ঠিক হলো আমরা এখান থেকে লেক পার্কে যাব, মিষ্টি সেখানে বসেই খাওয়া হবে। সেন্ট্রাল পার্ক থেকে চলে এসেছি লেক পার্কের সামনে। কল্যাণীতে কিন্তু অনেকগুলি পার্ক আছে, তার মধ্যে লেক পার্কটি একটা বড় দিঘির ধারে, তাই এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেক পার্কে ঢুকতে গেলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমরাও টিকিট কেটে ঢুকে গেলাম পার্কে। প্রাথমিকভাবে ভালোই লাগলো। ঢুকেই ডান দিকে একটা আর্কাইভ আছে, সামনে কিছু দোকানপাট। আমরা এগোলাম আরও একটু সামনে, ছোটদের একটা পার্ক নজর এলো ডান দিকে। পার্কের মূল প্রবেশপথ থেকে সোজা গেলে টয় ট্রেনের স্টেশন। দেখলাম দাঁড়িয়ে আছে খুদে বুলেট ট্রেন, এর অবশ্য আলাদা টিকিট। আমরা এগোলাম আরও একটু সামনের দিকে, রেল লাইন ধরে সামান্য হাঁটতে হাঁটতে ডান দিকে এবারে ঝিলের দিকে যাচ্ছি। এই ঝিলটাই কিন্তু এই পার্কের সম্পদ। দারুণ লাগছে এই জলের ধারে গিয়ে দাঁড়াতে। এবারে চলুন পার্কের ওদিকটায় যাওয়া যাক। অনেক গাছপালাও আছে এই পার্কে, তবে এমন একটা নিরিবিলি পার্ক থাকলে যা হয়, কপোত কপতির ভিড়ে বসার জায়গা পাওয়া দুষ্কর। আমরা অবশ্য পিতাপুত্রে অনেকটা হেঁটে গেলাম জলের ধার ঘেঁষে। এদিকে আবার বোটিংও করা যায়। পারিবারিক বেড়ানো বা রোমান্টিক আউটিং দুটোর জন্য এই লেক পার্ক কিন্তু চমৎকার। আরও একটু ঘোরাঘুরি করে এবারে বসা হলো এক জায়গায়, সামনে সুবিশাল দিঘি। ঠিক হলো এখানেই সদ্গতি করা হবে সেই মিষ্টিগুলির। দুটি মিষ্টি আমরা কিনেছিলাম, মানে 2 রকমের। আমার ছেলে অবশ্য চাউমিনের সিঙ্গারা এনেছিল শখ করে, তাই সে আগে ব্যস্ত হয়ে পড়ল সেই চাউমিন সিঙ্গারা খেতে। দেখুন না, কথা বলা আবার শোনার সময়ই নেই। খেতে কেমন ব্যস্ত সে। সিঙ্গারায় অবশ্য চাউমিনের পুর ভরা আছে দেখলাম। এবারে তো আমার পালা। দেখা যাক ভূষণচন্দ্রদের মিষ্টি কেমন। নাম এবং দাম তো ভালোই, স্বাদ কেমন সেটাই মূলত দেখার। কল্যাণীর এই লেক পার্কটা বেশ সুন্দর। এমনিতে কল্যাণীতে অনেকগুলো পার্ক আছে, সবগুলো তো যাওয়া সম্ভব না, আমরা যাচ্ছিও না। লেক পার্কে এসেছি লেকের জন্য, একটা বিশাল বড় একটা দিঘি বা জলাশয়, তার ধারে ধারে এই পার্কটা, অনেকটা জায়গা ভালো, গাছগাছালির ছায়া খুব সুন্দর। গরমে আমাদের ভালোই লাগছে মানে জলের ধারে বসে এই যে সুন্দর। এবার খাওয়া দাওয়ার একটু পালা। আসলে মিষ্টি একটু না খেলেই নয়, আমরা মিষ্টি একটু খেতে তো ভালোবাসি। তো কল্যাণীতে ভূষণচন্দ্রদের মিষ্টি শুনেছিলাম ভালো, ওদের দোকানের মিষ্টি নাম করা। অনেক দোকানে অনেক মিষ্টির দোকান আছে কল্যাণীতে, কিন্তু ভূষণের মিষ্টিটাও খারাপ না। তো আমরা ভূষণকেই পছন্দ করেছি, সেই দোকানে মিষ্টি তো নেওয়া হয়েছে। 2টো মিষ্টি, মধু মালঞ্চ আর একটা হচ্ছে খরমুজ সন্দেশ, এই 2টি। তো একটু খাওয়া যাক। দেখি, আমরা প্রথমে খাবো হচ্ছে মধু মালঞ্চ। মধু মালঞ্চটা একটু ভেঙে খেয়ে দেখি কীরকম খেতে। বাহ, উপরে একটা বেশ ক্রিমি একটা আস্তরণ, তার তলায় সন্দেশ, ব্যাপারটা খারাপ না।
তবে একটু মিষ্টি মিষ্টি। আর হচ্ছে গিয়ে এবারে খাবো হচ্ছে খরমুজ সন্দেশ। এটা একটা সন্দেশ, এর ওপরে একটা ক্রিমি আস্তরণ আছে বটে। হ্যাঁ, এই মিষ্টিটিও ভালো, খারাপ না। তবে এটার থেকে আমি আগের ওই মধুমালঞ্চটা ভালো খেলাম। মিষ্টি খারাপ নয়, দামও খুব বেশি নয়, 15 টাকা পিস। ভালো, খারাপ না। কল্যাণী আসলে আপনারা একটু মিষ্টি খেলে খেতেই পারেন। আমাদের কল্যাণী ভ্রমণ চলছে, আরও কয়েকটা জায়গায় আমরা যাব। তবে এই লেক পার্কটা গরমে এসে খুব ভালো লেগেছে আমাদের। ভালোই খাচ্ছি, থাকছি, ঘুরছি, খারাপ না। কল্যাণী এমনি খুব ভালো শহর, পরিচ্ছন্ন শহর, সুন্দর। তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে পার্কে খানিকক্ষণ থেকে আবার অন্যান্য গন্তব্যে যাব। আপনাদের সঙ্গে সেখানে দেখা হবে। আপাতত একটু খাওয়া দাওয়া হোক। মিষ্টি দুটিও কিন্তু মোটামুটি খেতে। দাম 15 টাকা পিস দুটিরই, আর সিঙ্গারা 12 টাকা পিস। কিছু সময় বসে এদিক ওদিক ঘুরে এবার আমরা চলে এসেছি আর্কাইভ দেখতে। বিধানচন্দ্র রায়ের জীবনের নানান ঘটনা এবং কল্যাণীর সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতিচিত্র রয়েছে এই গ্যালারিতে। গ্যালারির মধ্যে অবশ্য ভিডিও করা বারণ, তাই ওদের অনুমতি নিয়ে শুধু আপনাদের দেখানোর জন্যই সামান্য দু একটি ছবি তোলা গিয়েছে। লেক পার্ক কল্যাণী প্রাণকেন্দ্রে অবস্থিত। এই বিস্তৃত পার্কটি শহরের কোলাহল থেকে অনেকটাই নিরিবিলি। তবে কল্যাণী কিন্তু খুব কোলাহলযুক্ত শহর নয়। এই পার্ক অবশ্য শীতকালে 5টা এবং গ্রীষ্মকালে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তবে আমাদের মনে হয়েছে এই জায়গাটিকে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যেত। যাই হোক, পার্ক দেখে এবার আমরা চলেছি গঙ্গা দর্শনে। কল্যাণীর পাশ দিয়ে বইছে গঙ্গা, তাকে না দেখা দিয়ে বা তার রূপ না দেখে যাওয়া যায় বলুন তো? যাব মাঝের চরে গঙ্গার ধারে। এখান থেকে প্রায় 5 কিলোমিটারের মতো পথ। কল্যাণী সীমান্ত স্টেশন পার করে চলেছি আমরা। মাঝের চরের কাছাকাছি এসে একটু দাঁড়াতেই হলো। রাস্তার ধারে খালের উপরে একটা বাঁশের সাঁকো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাকে এড়িয়ে চলে যাওয়াটা অতি বেরসিকের মতোই কাজ। নেমে পড়েছে গাড়ি থেকে। সামনে সেই বাঁশের ছোট্ট সাঁকো। এটা একটু পারাপার না করলেই নয়। আরও একটা আকর্ষণ আছে বটে। সাঁকো পার হলেই সবুজ সবজির ক্ষেত। সেটাও একটু ঘোরা হয়ে যেতেই পারে। আমার ছেলে তো ইতিমধ্যেই উঠে পড়েছে সাঁকোর ওপরে, সোজা একদম ওপারে। আমি বা বাদ থাকি কেন, উঠেই পড়লাম ছোট্ট সাঁকোয়। এইরকম একটা সুন্দর বাঁশের সাঁকো ওই খালের ওপরে, এটা দারুণ। হ্যাঁ, এইটা দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি। আমরা একদম নেমে পড়েছি। এই বাঁশের সাঁকো পার হয়ে ওপাশে পুরোটাই ক্ষেত, একদম দারুণ। চারিদিকে কলা, ঢেঁড়স, বিভিন্ন রকমের সবজি টবজি চাষ হয়েছে, সেগুলো তো দেখবো। এসে মানে এই সবুজ ক্ষেত দেখলে তো আমার একটু দুর্বলতা আছেই, জানেনই আপনারা। সেটাই করা যায় না। বিশেষ করে এই বাঁশের সাঁকোটা দেখে মনে হলো এটা একবার একটু যাতায়াত করা খুব দরকার। দারুণ লেগেছে। আমার ছেলেও পার হয়েছে, ও খুব খুশি, আমিও খুব খুশি। এইবার আমরা যাব হচ্ছে এই যে খেতে। এই দেখুন কলা বাগান, এই দারুণ, একদম সুন্দর ইয়ে। এই যে এইদিকে এই দারুণ, এই যে দেখুন কলা হয়েছে, কী সুন্দর কলা। হ্যাঁ, একদম মাথার ওপরে কাঁদি ঝুলছে। এটা কিন্তু দারুণ। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা খুব ভালো।
আমরা এখন একটুখানি ক্ষেতের দিকে যাচ্ছি, তাহলে চলুন একটু ক্ষেতের দিকে যাওয়া যাক। বিকেলবেলা এই পড়ন্ত রোদে ক্ষেতটা কিন্তু দারুণ সুন্দর একটা পরিবেশ, বাহ দারুণ। এপারে বিস্তীর্ণ সবজির ক্ষেত, সত্যি মন ভালো করে দেয়। কলা বাগান তো ভরে আছে কলায়, আপনারা দেখতেই পেলেন। এদিকে আবার ঢ্যাঁড়সের চাষ হয়েছে, কি সুন্দর কচি কচি ঢ্যাঁড়স হয়েছে দেখুন। না, অনেকটা ক্ষেত দেখা হয়েছে, এবারে চলুন গঙ্গার দিকেই যাই। বিকেল ঘনিয়ে আসছে তো, আমরা আবার পার হয়ে গেলাম সেই সাঁকো। উঠে পড়েছি গাড়িতে, এখান থেকে গঙ্গা মিনিট 4 পথ। এসে পড়েছি মাঝের চর কুম্ভ মেলা এলাকায়। সামনেই দেখা যাচ্ছে প্রবাহিনী গঙ্গা। এদিকটা এখনো বেশ নিরিবিলি, কেউ কেউ স্নান করছেন নদীতে। ভালোই লাগছিল, একটা বসার জায়গা দেখে বসলাম খানিকক্ষণ, উপভোগ করছিলাম গঙ্গার শোভা। স্ত্রীর ডাকে সম্বিত ফিরল, এবারে ওদিকটায় যাওয়ার কথা বলছে ওরা। অন্য পাশে একটা ছোট্ট মন্দির আছে, তাকে ঘিরে বেশ একটা আশ্রমিক পরিবেশ। শান্ত নিরিবিলি এদিকটাও। মন্দিরের সামনে বসে পড়ল আমার স্ত্রী, আমি আর ছেলে গেলাম নদীর ধারে। এদিকেও নদীর ধারটা খুব সুন্দর, সবুজে মোড়া একেবারে, ভালোই লাগছিল। বেশ অনেকটা সময় ছিলাম আমরা সকলে, কিন্তু এবারে তো ফিরতে হয়। আবার এলাম সামনের দিকে, এদিকটাতে কুম্ভ মেলা বসে। তখন কিন্তু এই জায়গা রীতিমতো জমজমাট, অসংখ্য জনসমাগমে গম গম করে গোটা এলাকা। এখন কেমন শান্ত নিঝুম হয়ে আছে দেখুন। নদী দেখা তো হলো, দিনের আলো থাকতে থাকতেই এবারে রওনা দিলাম আমরা। কল্যাণী শহরের ভিতরের দিকে আমরা আর যাব না, বরং এখান থেকে চলেছি দক্ষিণ দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিতে। ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তা ধরে সোজা যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবধি, সেখান থেকে আবার ভিতর দিয়ে দমদম ক্যান্টনমেন্টে আমাদের বাড়ি। এবারে বলি কল্যাণীতে আসা যাওয়ার ব্যাপারে। সবচেয়ে ভালো হয় লোকাল ট্রেনে আসা। শিয়ালদহ বা দমদম থেকে কল্যাণী সীমান্ত লোকাল তো আছেই, তাছাড়াও রানাঘাট, গেদে, কৃষ্ণনগর প্রভৃতি ট্রেনও
কল্যাণীর ওপর দিয়ে যায়। গাড়ি বা বাইকে এলে 34 নম্বর জাতীয় সড়ক অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সহজেই আসতে পারেন। বাসেও আসতে পারেন, তবে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাসে এলে আপনাদের 34 নম্বর জাতীয় সড়কে কল্যাণী মোড়ে নেমে তারপরে অন্য বাস বা টোটো ধরে আসতে হতে পারে। ট্রেনে এলে শহরে ঘোরার জন্য টোটো পেয়ে যাবেন। কল্যাণীতে থাকার জন্য ভালো ভালো হোটেল আছে, নেটে তার বিবরণ পেয়ে যাবেন। আছে নামি দামি রেস্টুরেন্ট এবং ছোটোখাটো ভাতের হোটেলও। মোট কথা ধনী দরিদ্র নির্বিশেষে কল্যাণীতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছেই। একটা দিন কল্যাণীতে দারুণ ঘোরাঘুরি হলো। আমার তো কল্যাণী শহরটা বেশ পছন্দ হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।